তো সকলকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দিশারি একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের জ্যোতিষ স্যার নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও, যেটা হতে চলেছে এবিটিএ টেস্ট পেপার সলিউশনের ওপর। দেখো, আমি তোমাদের আগেও ভিডিও দিয়েছি অ্যান্ড সেই ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের ধরে ধরে সলিউশন করে দিয়েছি। অ্যান্ড আজকেও সেই কোয়েশ্চেনগুলোকে নতুন একটা পাতা ধরে নিয়েছি। কত পাতা? 523 পাতা আমি ধরে নিয়েছি এবং এইটারও খুব ধরে ধরে সলিউশন করে দেবো। প্রত্যেকটা কোয়েশ্চেনের একদম ডিটেলস অ্যান্সার দেবো। তার সাথে সাথে প্রত্যেকটা আমি যে অপশনগুলো থাকবে, মানে একটা কোয়েশ্চেনে আমরা 4টে কোয়েশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবো। মানে একটা টেস্ট পেপার সলিউশনে তোমাদের 2, 3, 4টে টেস্ট পেপার সলিউশন হয়ে যাবে। তো প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন দেবো। তোমাদেরকে কী করতে হবে? ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশন আইকন অল নোটিফিকেশনে সেট করে নিতে হবে। তার সাথে সাথে সবথেকে ইম্পর্টেন্ট কাজ যে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে। আর কি করবে? যে ভিডিও নিচে কমেন্ট করে দেবে যে স্যার ভিডিওটা কেমন লাগলো, কোনো অসুবিধা থাকলে জানাবে। তার সাথে সাথে আমি যেটা হোমওয়ার্ক দেবো বা কিছু একটা জিজ্ঞাসা করবো, সেটাও তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে। ঠিক আছে, চলো আজকে ভিডিও শুরু করছি। তোমরা মন দিয়ে সলিউশনগুলো দেখো। আজকে হচ্ছে আমাদের ভিডিওর পার্ট 5 আর আমাদের পাতা হচ্ছে 523 পাতা। যদি তোমাদের কোনো পাতাতে সমস্যা থাকে তাহলে সেই পাতাটা তোমরা কমেন্ট করে জানাবে। আমি খুব শীঘ্রই সেই পাতাটা সলিউশন নিয়ে চলে আসবো। চলো যাওয়া যাক। আজকে প্রথম কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে প্রশ্নের উত্তর খাতায় লেখার সময় তোমার চোখে যে নিম্নলিখিত পরিবর্তনটি অবশ্যই ঘটবে। আচ্ছা, কি হয়েছে? যে প্রশ্নের উত্তর খাতায় লেখার সময় তোমার চোখে নিম্নলিখিত যে পরিবর্তনটি ঘটবে। আমি যখন উত্তর লিখবো, তোমরা পরীক্ষা দিচ্ছ, যখন আমি এরকম করে খাতাতে উত্তর লিখবো, তখন আমি কোথায় তাকাবো বলো তো? আমি তাকাবো কাছে নাকি দূরে? দূরে। তুমি যদি গাড়ি চালাচ্ছ, তুমি যখন দূরে কোনো একটা সিগন্যাল দেখছো, তখন তুমি দূরে তাকাচ্ছ। কিন্তু তুমি যখন উত্তর লিখবে কোনো কিছুতে, তখন তুমি কাছে তাকাবে, তাই না? তো কাছে বস্তু দেখার জন্য তোমার চোখে কি উপযোজন করবে? দেখো, একটা ট্রিক মনে রাখবে যে যদি তুমি কাছে কোনো কিছু কাজ করো, তাহলে তোমার যে লেন্স আছে চোখে, তার ফোকাস দৈর্ঘ্য কমবে। ফোকাস দৈর্ঘ্য কী হবে? কমবে। আর যদি তুমি দূরে দেখার কোনো কিছু চেষ্টা করো, তাহলে কি হবে? দূরে দেখলে কি হবে? যে ফোকাস দৈর্ঘ্য বাড়বে, বা তোমরা বলতে পারো বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই দুটো জিনিসকে মনে পাবে, একটা বাড়বে একটা কমবে। মানে তুমি যদি কাছে তাকাও, তাহলে তোমার লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য, সেই ফোকাস দৈর্ঘ্যটা কমবে। দূরে হলে বাড়বে। দূরে বাড়ছে, কাছে কমছে। তাহলে তুমি দেখছো কাছে, তাহলে কি হচ্ছে? লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমবে। তাহলে এইটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বাদ বাকি দেখার তোমাদের দরকার নেই, আমি তো তোমাদের ট্রিকটা বলেই দিলাম। কি ট্রিক হচ্ছে? যে না, কাছে দেখার ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কমছে, দূরে দেখার ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বাড়ছে। ব্যাস, তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, মেন ব্যাপারটা ভালো করে বুঝতে হবে এখানে, যে আমাদের এখানে একটা ছবি আছে। দেখো, এই যে এই ছবিটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এই ওপরটা দেখো না, এই যে নিচেটাকে দেখো। যে এটাকে আমি যদি একটু বড় করি তোমাদের সামনে, দেখো এইখানে এটা হচ্ছে ডিস্ট্যান্ট ভিজন, মানে এটা হচ্ছে দূরে। ঠিক আছে, এটা হচ্ছে দূরে দেখার সময়। ঠিক আছে, আর এইটা হচ্ছে কাছে দেখার সময়। ওকে, তাহলে এইবার ভালো করে বোঝার চেষ্টা করো এখানটাতে, যে যখন দূরে দেখছে, তখন এই যে লেন্সটা রয়েছে, এই লেন্সটা খুবই পাতলা রয়েছে, তাই না? আর যখন কাছে দেখছে, তখন লেন্সটা দেখো এরকমভাবে স্থূল হয়ে গেছে, লেন্সটা মোটা হয়ে গেছে। যখন তুমি দূরে তাকাবে, তখন তোমার লেন্সের উপযোজনটা কেমন হবে? লেন্সটা এরভাবে টানা পড়ে যাবে, লেন্সটা পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে যাওয়ার মানেই হচ্ছে যে ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি পাবে। ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। আর এইখানটাতে কি হচ্ছে? এইখানটাতে ফোকাস দৈর্ঘ্য কমছে। ফোকাস দৈর্ঘ্য কমছে। তাহলে দেখো, এইখানে লেন্সটা এরভাবে স্থূল হয়ে যাচ্ছে, আর লেন্সটা এখানে এরভাবে টেনে দিচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম মেন ব্যাপারটা? কাছে দেখার সময় লেন্সের দৈর্ঘ্য কি হয়ে যাবে? লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমবে। দূরে দেখার সময় লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়বে। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো আগের স্লাইডে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এডিএইচ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এডিএইচ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। আচ্ছা, এডিএইচ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক ভালো করে বোঝো এখানে। দেখো, এডিএইচ এর মেন কাজ কি? এডিএইচ এর ফুল ফর্ম কি? এডিএইচ এর ফুল ফর্ম হচ্ছে আমি এখানে লিখছি অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আচ্ছা, এই হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয়? নিঃসৃত হয় হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, কিন্তু স্টোর হয় পশ্চাৎ পিটুইটারিতে। কি বললাম? নিঃসৃত হচ্ছে কোথা থেকে বা ক্ষরণ হচ্ছে কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে, কিন্তু
স্টোর কোথায় হচ্ছে? পশ্চাৎ পিটুইটারি থেকে। তাহলে ক্ষরণ হচ্ছে যখন দরকার তখন পশ্চাৎ পিটুইটারি থেকে ওটা নিঃসৃত হয়ে যাচ্ছে। আচ্ছা যদি বলি এর আরেকটা নাম কি, এর আরেকটা নাম হচ্ছে তোমাদের ভেসোপ্রেসিন। কি বলবে? ভেসোপ্রেসিন। আর একটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। ঠিক আছে, একটাই হরমোন, দুটোর নাম, কিন্তু কাজ দুটো আলাদা। ভেসোপ্রেসিনের কাজ হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করা বা বাড়ানো, আর ডাইউরেটিক অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ হরমোনের কাজ হচ্ছে নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকাতে জলের পুনঃশোষণ ঘটানো। ঠিক আছে, কি বললাম? যে এটির অভাবে বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ কমে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি এডিএইচ হরমোন আমাদের ঠিকঠাক না কাজ করে, যদি এডিএইচ হরমোন আমাদের ঠিকঠাক ক্ষরণ না হয়, তাহলে কি হবে? যে নেফ্রনে যে দূরবর্তী সংবর্ত নালিকা আছে সেখানে আমাদের জলের পুনঃশোষণটা ঘটবে না। যদি জলের পুনঃশোষণটা না ঘটে তাহলে কি ঘটনা ঘটবে বলতো? তাহলে কি হবে? যে আমাদের বারবার লঘুমূত্র নির্গত হবে। ঠিক আছে, যে রোগটাকে বহুমূত্র বলা হয়। আমি একটা জিনিস তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো জিনিসটাকে ভালো করে বোঝো। যদি আমি একটা নেফ্রনের নর্মাল স্ট্রাকচারটাকে, একদম নর্মাল স্ট্রাকচারটা আসি, তাহলে এখানে তোমরা পাবে এরকমভাবে একটা কি পাবে বলতো? গ্লোমেরুলাস পাবে, তাই না? সরি, ব্রোমেন্স ক্যাপসুল পাবে, তাই না? ঠিক এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো না তোমরা? এদিকে আমাদের সংগ্রাহী নালিকাটা থাকে, আমি মোটামুটি একটা স্ট্রাকচার আঁকলাম। আর এইখানে তোমরা কি পাবে বলতো? একটা ব্রোমেন্স সরি, হ্যাঁ পাবে, সরি, গ্লোমেরুলাস পাবে। এইটা হচ্ছে তোমাদের গ্লোমেরুলাস, আর এইটা হচ্ছে তোমাদের ব্রোমেন্স ক্যাপসুল। এত কিছু তোমাদের সিলেবাসে নেই, আমি জাস্ট জিনিসটাকে বলছি। যখন আমাদের রক্ত আসে ঠিক এইখানে, এই যে এই আমাদের নালিকাগুলো দিয়ে এইখানে রক্তটা চলে এলো, এখানে যখন রক্তটা চলে এলো তখন কি হলো না, এইখানে যে গ্লোমেরুলাস যে ফিল্ট্রেশনটা হয়, সেখানে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো রক্তের মধ্যে আছে সেইগুলোকে ফিল্টার করা বাদ দিয়ে ও কি করে বলতো? ও কিছু ইসেন্সিয়াল প্রোডাক্টগুলোও ফিল্টার করে একে দিয়ে দেয়। এই যে এখানে এরকমভাবে এই নালিকার মধ্যে দিয়ে দিল। ঠিক আছে, এইটা হচ্ছে হেনলিস লুপ। ঠিক আছে, এটা পিসিটি, এটা ডিসিটি। এবার কি হচ্ছে? আমাদের রক্তর মধ্যে এর কাজ হচ্ছে যে গ্লোমেরুলাস যে ফিল্ট্রেশনটা হচ্ছে এখানে, এর কাজ হচ্ছে যে রক্তের মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে সেইটাকে আমাদের ফিল্টার করা। কিন্তু ওই গ্লোমেরুলাস যে ফিল্ট্রেশনটা হয় ওখানে, ও কি করে বলতো? ওখানে যে ছাঁকনার মতো আছে, ওই ছাঁকনাটা ধোকা দিয়ে দেয়। ও কি করে? যে ওয়েস্ট প্রোডাক্টের সাথে সাথে আমাদের শরীরে কিছু ইসেন্সিয়াল প্রোডাক্টগুলো আছে সেইগুলোকেও ফিল্টার করে নিয়ে নেয়। তার সাথে সাথে বেশি পরিমাণ জলটাকেও ফিল্টার করে নেয়, মানে এর মধ্যে দিয়ে দেয়। তাহলে ও তো আমাদেরকে ধোকা দিয়ে দিল, কিন্তু আমাদের বডি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায়, বুঝতে পেরে যায়, এবং বুঝতে পেরে কি করে? যে এইখানের মধ্যে একটা নালিকা এরমভাবে পেঁচিয়ে এরমভাবে চলে আসে, দিয়ে একে বলে যে আমার মধ্যে যে ইসেন্সিয়াল প্রোডাক্টগুলো দিয়েছিস বা নিয়ে নিয়েছিস ধোকা দিয়ে, সেগুলো আবার আমাকে ফেরত দে। তখন আবার এখানে পুনর্শোষণ ঘটতে থাকে, এবং ঠিক এই জায়গাগুলোতে আমাদের কি হয়? জলের পুনর্শোষণটা আবার ঘটে, মানে আবার ওই যে জলটা বেশি পরিমাণে এখানে ফিল্ট্রেশন হয়ে গেছিল সেই জলটা আবার রক্তনালিকার মধ্যে চলে আসে। এবং এইটা হয় কার প্রভাবে বলতো? ওই এডিএইচ হরমোনের প্রভাবে। ঠিক, মানে মেন ব্যাপার মাথাটাকে বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তোমরা হয়তো এডিএইচ জলের পুনঃশোষণ এভাবে মুখস্থ করো। মেন ব্যাপারটা হচ্ছে এইটা। দেখো মুখস্থ করার থেকে আমি ব্যাপারটাকে মেন বুঝিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, তাই না? তো দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে যে এটির অভাবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায়। ঠিক, বোঝাতে পারলাম? আচ্ছা, এই যে এইটা কার কাজ? প্রত্যেকটা অপশনগুলোকে একটু ডিসকাস করে দিই। হাত উৎপাদন কমায়, অ্যাকচুয়ালি হাত উৎপাদন কমায় তো নয়, বাড়ায় হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন হরমোন। আর কোষের ভিতর গ্লুকোজ শোষণে সাহায্য করে, এইটা হচ্ছে আমাদের ইনসুলিন। আর ক্যালসিয়াম বিপাকে বৃদ্ধি করে, এটা হচ্ছে আমাদের তোমাদের এটা ক্যালসিয়াম বিপাক অ্যাকচুয়ালি আমাদের ওই প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো আছে ওগুলোর জন্য হয়, তো তোমাদের অত সিলেবাসে নেই। চলো, আচ্ছা, এই যে আমি অ্যান্টি ডাইউরেটিকের যে ব্যাপারটা বললাম, দেখো এখানে এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এবং এইটা হচ্ছে আমাদের পস্টেরিয়র পিটুইটারি, বা এই যে এইটাকে বলছে আমাদের পশ্চাৎ পিটুইটারি। এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। তাহলে এখান থেকে সিক্রেশন হচ্ছে এবং এই পশ্চাৎ পিটুইটারিকে এরকমভাবে স্টোর হচ্ছে, এবং যখন দরকার তখন এভাবে রিলিজ হয়ে যাচ্ছে রক্তের মধ্যে। এবং কি হচ্ছে? এই যে কিডনির যে দূরবর্তী সংবর্ত নালিকার মধ্যে, কিডনির যে নেফ্রন রয়েছে তার দূরবর্তী সংবর্ত নালিকার মধ্যে যে সেটা কাজ করছে। চলো, বোঝাতে পেরেছি? নেক্সট স্লাইডে চলে যাওয়া যাক। স্তম্ভ মিলাতে হবে। দেখো স্তম্ভ মিলিয়ে অ্যান্সার বের করতে হবে যে সিএসএফ এর ফুল ফর্ম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আগে ভিডিওতে বলেছিলাম যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ কি। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কি করছে? যে আমাদের মস্তিষ্ক কোষগুলোকে অভিঘাত শোষক রূপে কাজ করছে, তার সাথে সাথে সেই কোষগুলোকে পুষ্টি সরবরাহ করছে। কোথায় রয়েছে? সাব অ্যারাকনয়েড স্পেসে, মেনিনজেসের সাব অ্যারাকনয়েড স্পেসে বা অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে রয়েছে, তাই না? তো দেখো সিএসএফ কোনটা হবে? যে অভিঘাত শোষক রূপে কাজ করে। তাহলে একের সাথে
তিন, একের সাথে তিন বা এর সাথে তিন। আচ্ছা, মেনিনজেস কি করছে না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করছে, তাহলে বি এর সাথে এক। আর নিউরোগ্লিয়া কি করছে যে মায়োলিন আবরণী গঠনে সাহায্য করছে, নিউরোগ্লিয়া কি করছে মায়োলিন আবরণী গঠনে সাহায্য করছে। তাহলে কি হলো যে এর সাথে তিন, এর সাথে তিন কোথাও আছে দেখো এখানে নেই, এখানে নেই, এর সাথে তিন একমাত্র বি অপশনে আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করছে, তার মানে কি বলতো যে মেনিনজেস হচ্ছে আমাদের ব্রেনে যে আউটার একটা কভার রয়েছে তিনটে লেয়ার, কি কি লেয়ার, পায়া ম্যাটার, ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটার মিডলে থাকে, পায়া ম্যাটার আর ডুরা ম্যাটারে। এইবার এই আমাদের যে চামড়াটা রয়েছে বাইরে, এটা কি করছে আমাদের ভেতরে যে কঙ্কালটা সেটাকে আঘাত থেকে রক্ষা করছে, বাইরে জীবাণু থেকে রক্ষা করছে। একটা কি করছে বলতো লেয়ারের মতো কাজ করছে, যে বাইরের আঘাত থেকে আমি ভেতরে জিনিসপত্রগুলোকে বাঁচাবো, তাই না? ঠিক বোঝাতে পেরেছি? তাহলে এই মেনিনজেসটাও সেই একই কাজটাই করছে, কি করছে না ও মায়োলিন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করছে। বোঝাতে পারলাম? চলো, তাহলে এটা হয়ে যাবে বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, প্রাণী কোষে সাইটোকাইনেসিস বিভাজনের সময় বেম গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে। আচ্ছা, কোথায় বলতো? এটা প্রাণী কোষে। কোথায়? প্রাণী কোষে কে বেমতন্তু তৈরি করে? আচ্ছা, ভালো করে বোঝো, প্রাণী কোষে যে বেমতন্তুটা তৈরি করে সেইটা করে সেন্ট্রোজোম, সেইটা করে সেন্ট্রোজোম। এবার তোমরা বলবে স্যার সেন্ট্রোজোম তো কোথাও অপশনে নেই, কি বলছেন আপনি, ভুলভাল বলছেন। না, সেন্ট্রোজোমই তৈরি করে, কিন্তু এখানে অপশনটা দেখো সেন্ট্রিওল আছে, এখানে অপশনটা দেখো সেন্ট্রিওল আছে। এই সেন্ট্রিওলগুলোই কিন্তু সেন্ট্রোজোমটাকে তৈরি করে, তাই না? সেন্ট্রিওলগুলো নিয়ে কিন্তু সেন্ট্রোজোমটা তৈরি হয়। তাহলে তোমরা এখানে অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রিওল। ঠিক আছে, গোলগি বডি হবে না, মাইটোকন্ড্রিয়া হবে না, লাইসোজোম হবে না। কিন্তু যদি তোমাদের কোয়েশ্চেনে এখানে বলতো যে এখানে উদ্ভিদ কোষে মাইটোসিস বিভাজনের সময় কে বেমতন্তু গঠন করে, প্রাণী কোষে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল করছে, কিন্তু উদ্ভিদ কোষে কে করে? উদ্ভিদ কোষে করে অনুনালিকা। কে করে? উদ্ভিদ কোষে কে করে? উদ্ভিদ কোষে করে অনুনালিকা। উদ্ভিদ কোষে কে করছে? অনুনালিকা করছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো বাংলা লেখা আমার খুব ভালো নয়, আর বাংলা বানানগুলো আমার অনেকটা ভুল হয়। তোমরা আমাকে বাংলা শেখাবে, তোমাদের দায়িত্ব দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে বাংলা শেখাবে, আমি তোমাদের জীবন বিজ্ঞান শেখাবো। ঠিক আছে, তো চলো, কোথাও অসুবিধা হলে তোমরা কিন্তু বলবে, কমেন্ট করতে কোনো রকম লাজ লজ্জা করবে না। যেমন ভোজবাড়িতে মিষ্টি খেতে লজ্জা করতে নেই, সেরকম এখানেও কমেন্ট করতে কোনো লাজ লজ্জা করবে না। একদম বুক ঠুকে কমেন্ট করবে যে স্যার এইখানে প্রবলেম হচ্ছে, এখানে এই অসুবিধা হয়েছে, এই জায়গাটা আরেকবার বোঝান, বা যে কোনো যা যাবতীয় ডাউট তোমরা কিন্তু কমেন্ট বক্সে করে দিতে পারো। আচ্ছা, একটি নিউক্লিওটাইড অণুতে উপস্থিত নাইট্রোজেন ক্ষারের সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। আচ্ছা, ভালো করে বলছো যে একটা নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিওটাইড মানে হচ্ছে এই যে তোমরা একটা পেন্টোজ সুগার যে ব্যাকবোন হয়, সরি সুগার ফসফেট যে ব্যাকবোন হয়, সেখানে একটা পেন্টোজ সুগার থাকে। কি থাকে? পেন্টোজ সুগার থাকে। ঠিক এরকম একটা পেন্টোজ সুগার আনলাম আমি। ঠিক আছে, এইবার এই সুগারটার সাথে এইখানে একটা নাইট্রোজেন বেস থাকে, আর এই পাশে একটা ফসফেট গ্রুপ থাকে। একটা পেন্টোজ সুগারের সাথে একটা নাইট্রোজেন বেস আর একটা ফসফেট সুগার, এইটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। এইটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। ঠিক আছে, এইবার যদি একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এইখানে একটা ফসফেট গ্রুপ আছে, একটা নাইট্রোজেন বেস আছে, তার সাথে এই যে পেন্টোজ সুগারটা আছে। ঠিক, এইবার যদি এইখানে এই ফসফেটটা না থাকে, যদি এখানে ফসফেটটা না থাকে, পেন্টোজ সুগার আছে, তার সাথে এখানে নাইট্রোজেনটা আছে, কিন্তু ফসফেটটা নেই, তখন তাকে আমরা বলবো নিউক্লিওসাইড। নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের মধ্যে তফাৎটা বোঝাতে পারলাম? নিউক্লিওসাইড মানে হচ্ছে যে শুধু পেন্টোজ সুগার আর আমাদের কি থাকবে? নাইট্রোজেন বেস। আর নিউক্লিওটাইডের মধ্যে কি থাকবে? ফসফেট, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন। এইবার তোমরা কোয়েশ্চেনটাকে পড়ো, যে একটা নিউক্লিওটাইড অণুতে উপস্থিত নাইট্রোজেন ক্ষারের সংখ্যা। তাহলে এই যে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নাইট্রোজেন আর এখানে একটা ফসফেট, তাহলে কটা নাইট্রোজেন উপস্থিত রয়েছে? একটা। তাহলে অ্যান্সার হয়ে যাবে একটি। চলো, বোঝাতে পেরেছি আমি, কারেক্ট অ্যান্সার বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের পছন্দমাফিক ভ্যারাইটির দ্রুত সংখ্যা বৃদ্ধির আদর্শ পদ্ধতি চিহ্নিত করো। আগের টেস্ট পেপারটাতেও এই কোয়েশ্চেনটা পেয়েছিলাম। দেখো, উদ্ভিদের পছন্দ হয়, যখনই আমরা পছন্দমাফিক দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে বলবে, তখনই আমরা একটা জিনিসকে ব্যবহার করব, সেটা নট আদার দেন মাইক্রো প্রপাগেশন। কি করবো আমরা? মাইক্রো প্রপাগেশন করবো। ঠিক আছে,
কেন মাইক্রো প্রোপাগেশন করব? তার কারণ মাইক্রো প্রোপাগেশনটা কিসের মাধ্যমে হয়? কলাকর্ষণ পদ্ধতিতে হয়। আচ্ছা, কলাকর্ষণ পদ্ধতি মানে কি? যে টিস্যু বা কোষের মাধ্যমে আমরা বহু সংখ্যক দ্রুত মাধ্যমে আমরা কি করব, অনেক সংখ্যক চারাগাছ উৎপন্ন করতে পারবো। একটা কোষ দিয়ে হয়ে যাবে, একটা টিস্যু দিয়েও হয়ে যাবে। যেমন আমাদের মাদার বা জনিত্রী অণুটা ছিল, তেমনই অপত্য অণুগুলো হবে, কোনো ধরনের চেঞ্জেস আমরা পাবো না। কিন্তু কম সময়ে, যে কোনো সময়ে, শীত গ্রীষ্ম বর্ষা সব সময়েই আমাদের কি হচ্ছে, শীত গ্রীষ্ম বর্ষা যখন তুমি চাইবে তখন তুমি চারাগাছ উৎপন্ন করতে পারবে এবং একসাথে লক্ষাধিক চারাগাছ উৎপন্ন করে নিতে পারবে। ঠিক আছে, তো উদ্ভিদের পছন্দমাফিক ভ্যারাইটি দ্রুত সংখ্যা বৃদ্ধি আদর্শ পদ্ধতি হচ্ছে আমাদের মাইক্রো প্রোপাগেশন। কাটিংয়ে হবে না, কাটিংয়ে একটু সময় লেগে যাবে। ঠিক আছে, আচ্ছা এই কাটিংয়ে স্টেম কাটিং, রুট কাটিং, লিফ কাটিং অনেক কিছু হয়। ঠিক আছে, তো এখানে অনেক সময় লাগবে, অযৌন জননও অনেক সময় লেগে যাবে, আর যৌন জনন তো আরও অনেক সময় লেগে যাবে, তাই না? নেক্সট কোয়েশ্চেন, চলো এখানে তো আমি বলে দিলাম। দেখো আমাদের নিউক্লিওটাইড হচ্ছে নাইট্রোজেন বেস, একটা পেন্টোজ সুগার, আর এখানে ফসফেট, আর এখানে নিউক্লিওসাইডে হচ্ছে দেখো একটা পেন্টোজ সুগার, তার সাথে সাথে একটা নাইট্রোজেন বেস। ঠিক আছে, কি কি নাইট্রোজেন বেস আছে তোমরা জানো তো? কি কি নাইট্রোজেন বেস আছে? একটা আছে পিউরিন। পিউরিনের মধ্যে কে কে আছে? পিউরিনের মধ্যে কে কে আছে? অ্যাডিনিন আর গুয়ানিন। আর পিরিমিডিনের মধ্যে কে কে আছে? পিরিমিডিনের মধ্যে কে আছে? থাইমিন, থাইমিন আছে, আর কে আছে? সাইটোসিন আছে, আর ইউরাসিল আছে। যদি বলি ডিএনএর মধ্যে কে কি বন্ড করে, তাহলে এ ডাবল বন্ড টি, আর এখানে জি ট্রিপল বন্ড সি। ঠিক আছে, যদি বলি আরএন এর মধ্যে, তাহলে আরএন এর মধ্যে এই টিটা থাকে না, তার বদলে ইউ থাকে। ঠিক আছে, বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এইটা হচ্ছে ডিএনএ এর মধ্যে, আর এটা হচ্ছে আরএন এর মধ্যে। আশা করছি ব্যাপারটাকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগটি শনাক্ত করো। হ্যাঁ, অটোজোমাল ক্রোমোজোম। আচ্ছা, অটোজোমাল ক্রোমোজোম মানে কি? অটোজোমাল ক্রোমোজোম মানে হচ্ছে যে অটোজোমে দ্বারা যে রোগটি একটা বংশ থেকে বা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে সঞ্চারিত হয়। ঠিক আছে, তাহলে কে হয়? হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্ক বাহিত, বর্ণান্ধতাও হচ্ছে এক্স লিঙ্ক বাহিত। আচ্ছা, রাতকানা কিসের জন্য হয়? রাতকানা ভিটামিন এর জন্য হয়। কার জন্য হয়? ভিটামিন এর জন্য হয়। কার জন্য হয়? ভিটামিন এর জন্য হয়। আচ্ছা, তাহলে একটা অ্যান্সার পড়ে এলো, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার। থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। থ্যালাসেমিয়াতে কি হয়? যে আরবিসি সংখ্যাগুলো 60 দিনের মাথাতে মরে যাবে। আরবিসিগুলো 60 দিনের মাথাতে মারা যায়। 120 দিন বাঁচার কথা, কিন্তু কতদিন বাঁচে? 60 দিন বাঁচে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলেছে এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, তার সাথে এক্স স্মল এইচ আর ওয়াই। আচ্ছা, কি বলেছে? এক্স ক্যাপিটাল এইচ, ভালো করে বোঝো, এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ, এটা মানে কি বলতে চেয়েছে? এটার মানে বলতে চেয়েছে এই মহিলাটি একটা বাহক মহিলা। এই মহিলাটি হচ্ছে একটা বাহক মহিলা। কিসের বাহক? হিমোফিলিয়ার বাহক মহিলা, তাই না? এটা কিসের বাহক? হিমোফিলিয়ার বাহক মহিলা। আচ্ছা, তাহলে এর সাথে কার ক্রস করতে বলেছে? একটা পিতা দিয়েছে। এই পিতাটা কি বলতো? এক্স স্মল এইচ আর ওয়াই। তাহলে এইটা হচ্ছে আক্রান্ত। কেন আক্রান্ত? এইটা হচ্ছে আক্রান্ত। কেন আক্রান্ত? আচ্ছা, কেন আক্রান্ত? তার কারণ এর মাথাতে দেখো একটা স্মল এইচ আছে। এই স্মল এইচটা মানেই তো সে আক্রান্ত। এর মাথাতেও স্মল এইচ আছে, এর মাথাতেও স্মল এইচ আছে, কিন্তু তার সাথে সাথে একটা ক্যাপিটাল এইচও আছে। যেহেতু আমরা জানি যে হিমোফিলিয়া হচ্ছে একটা এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ, তাহলে প্রচ্ছন্ন রোগ যখনই থাকবে তখনই একটা প্রকট জিন যদি তার সাথে থাকে, তাহলে কিন্তু প্রকটটা প্রকাশ পাবে, আমাদের প্রচ্ছন্নটা প্রকাশ পাবে না। কিন্তু দেখো এইখানে কোনো প্রকট নেই, এখানে কোনো প্রকটটা নেই, এখানে শুধু একটাই আছে, সেটা প্রচ্ছন্ন, সেটা প্রকাশ পেয়ে যাবে। তাহলে মাতা হচ্ছে বাহক, পিতা হচ্ছে আক্রান্ত। এইবার এইরূপ মাতা পিতার মধ্যে ক্রস হলে কত শতাংশ, একটা কতকে কেটে দাও, কত শতাংশ হিমোফিলিয়াযুক্ত সন্তান জন্ম নেবে তা শনাক্ত করো। তাহলে এটা আমাদের কি করতে হবে? একটা ক্রস করতে হবে। তাহলে মাতা কেমন বলেছে? মাতা কেমন বলেছে? এক্স ক্যাপিটাল এইচ এর সাথে এক্স স্মল এইচ, আর তার সাথে পিতাটা দিয়েছে এক্স স্মল এইচ আর ওয়াই। তাহলে এই এক্স এর সাথে এই এক্সটাকে মেলাও একবার, কি হচ্ছে? এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। এই এক্সটার সাথে এই ওয়াইটাকে একবার মেলাও, কি হচ্ছে? এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই। আবার এই এক্সটাকে ধরো, এটার সাথে একবার এইটাকে মেলাও, কি হচ্ছে? এক্স স্মল এইচ এক্স স্মল এইচ। আবার এই এক্সটার সাথে আবার এই ওয়াইটাকে মেলাও, দেখো এক্স স্মল এইচ আর ওয়াই। তাহলে কে কে আক্রান্ত হলো? দেখো এ হচ্ছে বাহক, বাহক কন্যা, আর এ হচ্ছে স্বাভাবিক পুত্র, আর এ হচ্ছে আক্রান্ত
আক্রান্ত কন্যা, আর এও হচ্ছে আক্রান্ত পুত্র। ঠিক আছে, এ হচ্ছে আক্রান্ত পুত্র। তাহলে কত শতাংশ আক্রান্ত হলো? দেখো 25% প্লাস 25% হচ্ছে 50% হচ্ছে হিমোফিলিক বা আক্রান্ত, বাদ বাকি একটা স্বাভাবিক একটা বাহক। এই বাহকটাকে আমরা আক্রান্তর মধ্যে আনবো না, তার কারণ বাহক যারা হয় তারা নর্মাল লাইফ লিড করে, তারা বাইরে থেকে দেখে বুঝতে পারবে না সে বাহক, তাই না? তাহলে এটা আমাদের কোয়েশ্চেনে যাও কত শতাংশ? 50% হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 50% হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এরকমভাবে তোমাদের অ্যান্সারগুলো বের করে নিতে হবে। তারপর বলেছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে যে যে ধরনের গ্যামিট উৎপন্ন হতে পারে সেগুলি বাছাই করে লেখো। আচ্ছা, এগুলোকে যদি আমাদের বাছাই করতে হয় তাহলে খুব সহজ পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কীভাবে কী করবে? দেখো এই ওয়াইটার সাথে একবার এই আর এর গুণ করবে, কি বেরোবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। আবার এই ওয়াইটার সাথে একবার এই স্মল আরটার গুণ করবে, কি বেরোবে? ক্যাপিটাল ওয়াই স্মল আর বেরোলো। এইবার এই যে স্মল ওয়াইটা রয়েছে এই স্মল ওয়াইটার সাথে একবার এই ক্যাপিটাল আরটার গুণ করবে, কি বেরোবে? স্মল ওয়াই ক্যাপিটাল আর। আর এই স্মল ওয়াইটার সাথে একবার স্মল আরটার গুণ করবে, দেখো স্মল ওয়াই স্মল আর। ক ধরনের গ্যামিট বেরোলো? 4 ধরনের গ্যামিট বেরোলো। এবার এটা কোথায় মিলছে দেখো ভালো করে। দেখো এই যে দেখো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, মিলেছে? ভালো করে বোঝো, একবার দেখে নাও তবুও। আচ্ছা এইটা হবে না, তার কারণ দেখো আর আর দিয়ে দিয়েছে, এটা হবে না প্রথম কথা। এইখানেও দিয়ে দিয়েছে, এখানটাও একবার দেখে নিই, এখানেও আর আর দিয়ে দিয়েছে, এটা হবে না। এখানেও ওয়াই ওয়াই দিয়ে দিয়েছে, এটা হবে না। তার মানে বাকিগুলো একটাও হবে না, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম কীভাবে আমাদের গ্যামিটগুলোকে বের করে নিতে হয়। আচ্ছা, যদি তোমাদেরকে বলে যে এই যে জিনোটাইপ আছে এর থেকে কতগুলো গ্যামিট বেরোবে, তাহলে তোমরা ফর্মুলা লাগবে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে নাম্বার অফ হেট্রোজাইগাস, নাম্বার অফ হেট্রোজাইগাস। তাহলে এখানে কতগুলো হেট্রোজাইগাস আছে? এখানে একটা আছে, দুটো আছে, তাহলে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 4, কারণ n মানে 2, কারণ দুটো হেট্রোজাইগাস আছে। আগের ভিডিওতে আমি এটা শিখিয়েছি, ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আগের ভিডিওগুলোকে মিস করবে না। যে যুগে ঘোড়ার আদিমতম জীবাশ্মটির আবির্ভাব ঘটেছিল তা বেছে নিয়ে লেখো। আচ্ছা, আদিমতম ঘোড়া বা উষাকালের ঘোড়া কাকে বলা হয়? ইওহিপ্পাস। কি বলা হয়? ইওহিপ্পাস। কি বলা হয়? ইওহিপ্পাস, তাই না? আচ্ছা, এখনকার ঘোড়ার নাম কি? ইকুয়াস। আর একদম আদিমতম ঘোড়ার নাম কি ছিল? ইওহিপ্পাস। তাহলে ইওহিপ্পাস এসেছিল ইওসিন যুগে, ইওহিপ্পাস এসেছিল ইওসিন যুগে, ঠিক আছে? ইওহিপ্পাস এসেছিল ইওসিন যুগে। তোমাদের এখানে একটা কাজ দেবো। আচ্ছা দেখো, এখানে প্লিস্টোসিন যে যুগ আছে, এই প্লিস্টোসিন যুগে কে এসেছিল বলো তো? ইকুয়াস। এবার তোমরা আমাকে বলবে যে এই আচ্ছা এইটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে প্লায়োসিন হবে। এটা প্লায়োসিন যুগে এসেছিল প্লায়োহিপ্পাস, ঠিক আছে? প্লায়োসিন যুগে এসেছিল প্লায়োহিপ্পাস। তোমরা আমাকে বলবে যে অলিগোসিন যুগে কোন ঘোড়া এসেছিল? তোমরা আমাকে বলবে যে অলিগোসিন যুগে কোন ঘোড়া এসেছিল, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য চিহ্নিত করো। উৎপত্তিগতভাবে কার্যগতভাবে অভিন্ন, গঠনগতভাবে ভিন্ন, কার্যগতভাবে অভিন্ন। উৎপত্তিগতভাবে এক হলেও কার্যগতভাবে ভিন্ন, উৎপত্তি ও গঠনগতভাবে ভিন্ন হলেও কার্যগতভাবে অভিন্ন। কি হবে? দেখো প্রথমে সমবৃত্তীয় কথাটার মানে বোঝো। সমবৃত্তীয় বলতে কি বোঝে? দেখো সমবৃত্তীয় মানে হচ্ছে, ভালো করে বুঝবে, সমবৃত্তীয় মানে হচ্ছে যে উৎপত্তি আর গঠনগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে এক। সমসংস্থ মানে হচ্ছে উৎপত্তি গঠনগতভাবে একই কিন্তু কার্যগতভাবে আলাদা। উৎপত্তি গঠনগতভাবে একই কিন্তু কার্যগত আলাদা, সেটা হচ্ছে সমসংস্থ। কিন্তু সমবৃত্তীয় মানে হচ্ছে উৎপত্তি আর গঠনগতভাবে আলাদা কিন্তু তাদের কাজ এক। তাহলে এইগুলোর মধ্যে কোন অপশনটা মিলছে? কোন অপশনটা মিলছে? দেখো, উৎপত্তি ও গঠনগতভাবে ভিন্ন কিন্তু কার্যগতভাবে অভিন্ন। অভিন্ন মানে হচ্ছে এক, অভিন্নগত মানে হচ্ছে কার্যগতভাবে এক। তাহলে এইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে ছবিও দেওয়া আছে, দেখে নিতে পারো। অর্ধবিভক্ত নিলয় বিশিষ্ট প্রাণীটিকে শনাক্ত করো। অর্ধ বিভক্ত নিলয়। আচ্ছা, অর্ধ বিভক্ত নিলয় মানে কি? এই যে ধরো আমাদের যে নিলয়টাকে যদি এরকমভাবে আঁকার চেষ্টা করি আমি, দেখো ঠিক এরকমভাবে এইটা যদি আমি নিলয় ধরি,
এটা যদি আমি নিলয় ধরি, ঠিক আছে, সরি, এটা যদি আমি নিলয় ধরি, ঠিক আছে, তাহলে দেখো এই নিলয়টা এরকমভাবে অর্ধ বিভক্ত, নিলয়টা হচ্ছে একদম অর্ধ বিভক্ত, মানে পুরোপুরি বিভক্ত নয়, ঠিক আছে। যদি পুরোপুরি বিভক্ত হতো তাহলে এটা কিন্তু এরকমভাবে পুরোপুরি এরকমভাবে বিভক্ত হয়ে যেত, তাই না, বোঝাতে পারলাম। তাহলে এই ধরনের হৃৎপিণ্ড কার মধ্যে দেখা যায়, ঠিক আছে, এইগুলো তো হচ্ছে আমাদের অলিন্দ, ঠিক আছে। তাহলে এইরকম হৃৎপিণ্ড মানে অর্ধবিভক্ত হৃৎপিণ্ড কার মধ্যে দেখা যায়? মাছেদের মধ্যে দেখা যায় না। মাছেদের মধ্যে কেন দেখা যায় না? মাছেদের মধ্যে ভেনাস হৃৎপিণ্ড থাকে, ওদের দুটো প্রকোষ্ঠ থাকে। আচ্ছা, ব্যাঙের মধ্যে কি দেখা যায়? না, সাপের মধ্যে দেখা যায়। দেখো ব্যাঙের মধ্যে একটাই নিলয় থাকে, কিন্তু সেটা অর্ধবিভক্ত নয়, একদম পুরোপুরি খোলা, ঠিক আছে, বিভক্তই নয়। আচ্ছা, কুমিরের মধ্যে 4টি প্রকোষ্ঠ থাকে, একদম সম্পূর্ণভাবে বিভক্ত। মানুষের যেমন একদম সম্পূর্ণ 4টি প্রকোষ্ঠ আছে, কুমিরের মধ্যেও থাকে, ব্যতিক্রম। তাহলে একমাত্র অ্যান্সার হয়ে যাবে সাপ, ঠিক আছে, একমাত্র অ্যান্সার হয়ে যাবে সাপ, রেপটাইলস, ঠিক আছে, সাপ, সরি, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে, একমাত্র অপশন হয়ে যাবে সাপ, ঠিক আছে, বোঝাতে পেরেছি আমি। চলো নেক্সট, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রে যে ধাপের সাথে যুক্ত তা নির্বাচন করো। সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রে যে ধাপের সাথে যুক্ত। আচ্ছা, সিউডোমোনাস কার সাথে যুক্ত? দেখো 3টে ধাপ আছে। কি কি ধাপ? নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন আর একদম প্রথমে অ্যামোনিফিকেশন। তাহলে অ্যামোনিফিকেশন করার জন্য কয়েকটা ব্যাকটেরিয়া ছিল যাদেরকে বলা হচ্ছিল অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। কি এক্সাম্পল ছিল? ব্যাসিলাস রামোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস। আর তারপরে নাইট্রিফিকেশনে কয়েকটা ব্যাকটেরিয়া ছিল যাদের নাম হচ্ছিল নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কি উদাহরণ ছিল? যে নাইট্রোব্যাক্টার আর নাইট্রোসোমানাস। আর তারপরে এলো ডিনাইট্রিফিকেশন। এই ডিনাইট্রিফিকেশনে কয়েকটা ব্যাকটেরিয়া ছিল যাদেরকে বলা হচ্ছিল ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যাদের এক্সাম্পল ছিল সিউডোমোনাস আর থায়োব্যাসিলাস। তাহলে সিউডোমোনাস কোন কাজের জন্য ব্যবহৃত হচ্ছে? এখানে ডিনাইট্রিফিকেশন। ইউট্রোফিকেশন হবে না, এটা অ্যালগাল ব্লুমের সাথে সম্পর্ক। অ্যামোনিফিকেশন তো আমি বললাম হবেই না, কারণ এখানে আসছে ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস। আর নাইট্রিফিকেশনে আসবে আমাদের, এই বানানগুলো একটু ঠিক করে নেবে, নাইট্রিফিকেশনে আসবে আমাদের নাইট্রোব্যাক্টার আর নাইট্রোসোমানাস। ঠিক বোঝাতে পেরেছি আমি? নেক্সট কোয়েশ্চেন চলো। বলছে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতিতে সেটি নির্বাচন করো। দেখো অ্যালগাল ব্লুম কার জন্য হয় ভালো করে বোঝো। যে আমাদের যে চাষবাস যে পদ্ধতিগুলো হচ্ছে সেখানে আমরা বিভিন্ন পরিমাণে ফার্টিলাইজার ব্যবহার করছি। কি কি? এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, ফসফরাস, আমরা বিভিন্ন ধরনের ব্যবহার করছি, তাই এনপিকে। এইবার এই যে এই এনপিকে বলো বা আমাদের যে যারা গ্রামে থাকো তারা দেখবে যে 10-26 সার জমিতে ছড়াচ্ছে, ঠিক আছে। এর মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে আর ফসফরাস আছে, আছে তো। তাহলে এই যে এইগুলো জমিতে দেওয়া হচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে জলের সাথে ভেসে 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 কোথায় আসছে? আমাদের কোথায় আসছে? ওই যে পুকুরে মিশছে বা নদী নালাগুলোতে মিশছে। তো এইবার ওই যে আমাদের পুকুরের নিচে যে ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো আছে বা যে জলজ উদ্ভিদগুলো আছে, সেই উদ্ভিদগুলো সব থেকে প্রধান খাদ্য কি বলতো? এই যে এই নাইট্রোজেন অথবা এই পটাশিয়াম বলো বা ফসফরাস বলো, এইগুলো, ঠিক আছে। এবার এই যে এইগুলো ওদের যে সব থেকে ফেভারিট খাদ্য, এইগুলো আমরাই দিয়ে দিচ্ছি। কোথায় দিচ্ছি? চাষের জমিতে দিচ্ছি, সেখান থেকে জলে ভেসে ভেসে ওই পুকুরের মধ্যে বা নদী নালার মধ্যে আসছে। তার ফলে সে অনেক বেশি খেতে পেয়ে যাচ্ছে। অনেক বেশি খেতে পেয়ে গেলে কি হচ্ছে? ও তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইউট্রোফিকেশন। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইউট্রোফিকেশন। এবার যখনই ইউট্রোফিকেশন হয়ে যাচ্ছে তখনই ওই পুকুরে প্রচুর পরিমাণে শ্যাওলা হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে শ্যাওলা হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে এটা খুবই দেখা যায়, ঠিক আছে। এবার যখন ওই প্রচুর পরিমাণে শ্যাওলা জমে গেল তখন ওই পুকুরটা যে কন্ডিশন হয়ে গেল, সেটা দেখো এরকম কন্ডিশন হয়ে যায়, এরকম কন্ডিশন হয়ে যায়, সেখানে আর কিছু দেখাই যায় না, জল দেখায় না, শুধু চারিদিকে শুধু শ্যাওলা দেখতে পাবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যালগাল ব্লুম। এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যালগাল ব্লুম, ঠিক আছে। তার কার জন্য হচ্ছে? ইউট্রোফিকেশনের ফলে হচ্ছে, ইউট্রোফিকেশনের ফলে হচ্ছে। এইবার এর কিছু ভালো দিক আছে, এর কিছু খারাপ দিক আছে। খারাপ দিকটা কি বলতো? এই যে জলের যে জলজ প্রাণীগুলো আছে, যে মাছগুলো আছে, সেগুলো কিন্তু সব মারা যায়, অক্সিজেন না পেয়ে মারা যায়। এইবার এরা কি করে? এই যে জলের অক্সিজেনগুলোকে এই শ্যাওলাগুলো নেবে এবং পরিবেশের মধ্যে রিলিজ করে দেয়। তাহলে এটা একটা ভালো দিক দেখতে গেলে, যে জলের মধ্যে অক্সিজেনগুলো পরিবেশের মধ্যে চলে আসছে, কিন্তু এই পরিবেশের মধ্যে আনতে গিয়ে দেখা যাচ্ছে যে মাছগুলোই মারা যাচ্ছে, জলজ প্রাণীগুলোই মারা যাচ্ছে, ঠিক আছে, বোঝাতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন, এসপিএম দ্বারা সংঘটিত দূষণ কোনটি তা শনাক্ত করো। আচ্ছা, এসপিএম দ্বারা সংঘটিত দূষণ। আচ্ছা, এসপিএম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এসপিএম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এবার এই এসপিএম মানে হচ্ছে যে বায়ুর মধ্যে ছোট 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 যে পার্টিকেলগুলো একদম মিশে থাকে এবং আমাদের নাসারন্ধ্রের মাধ্যমে চলে যায় এবং আমাদের ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে এক ধরনের বায়ু দূষণ। শব্দ দূষণ কখনোই নয়, মাটি দূষণ আরও হবে না, জল দূষণ আরও হবে না, এটা অ্যান্সার হয়ে যাবে বায়ু দূষণ। ঠিক বোঝাতে পেরেছি? এগোচ্ছি তাহলে আমি। নেক্সট কোয়েশ্চেন, নিচের, আচ্ছা এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, এটার পড়ার দরকার নেই, শূন্যস্থান পূরণ করো। চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী যে উৎসেচকটি হলো সেটা লাইসোজাইম, সেটা হচ্ছে লাইসোজাইম, সেটা হচ্ছে লাইসোজাইম, ঠিক আছে। চোখের জলে উপস্থিতি যে জীবাণু ধ্বংসকারী যে উৎসেচকটা থাকে সেটা হচ্ছে লাইসোজাইম, ঠিক আছে। শুধু চোখের জলে থাকে না, আমাদের লালার মধ্যেও থাকে, ঠিক আছে, লাইসোজাইম।
আচ্ছা, ড্যাশ ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকার কারণে গাঢ় বর্ণ ধারণ করে। ইন্টারফেস দশায় সব থেকে ঘনীভূত কে থাকে? হেটেরোক্রোমাটিন। কে থাকে? হেটেরোক্রোমাটিন। কে থাকে? হেটেরোক্রোমাটিন থাকে। বুঝতে পারলাম? আচ্ছা, জোর কলমে ড্যাশ স্টক অপেক্ষা উন্নত। আচ্ছা, ভালো করে বোঝো, এইটা কি? এইটা হচ্ছে তোমাদের স্টক, এইটা হচ্ছে স্টক, আর এইটা হচ্ছে সিয়ন, এটা হচ্ছে সিয়ন, এটা হচ্ছে সিয়ন। ঠিক আছে, যেটাকে তুমি এরকমভাবেও লিখতে পারো, এটাকে তুমি লিখতে পারো স্টক। আচ্ছা, স্টকটা লেখা দরকার নেই, বুঝে যাবে তোমরা। ঠিক আছে, বুঝতে পারো? তাহলে এইটা মানে ধরো এই ব্যাপারটা কেমনভাবে ঘটে? এই ব্যাপারটা ঘটে, ধরো এইখানে একটা আম গাছ আছে, এর আম গাছ আছে, এর গোড়াটা খুব মজবুত, এর গোড়াটা খুব মজবুত, কিন্তু এখানে আম ধরে না, কোনো ধরনের আম ধরে না, কোনো ধরনের আম ধরে না। কিন্তু এইখানে একটা গাছ আছে, এইখানে একটা গাছ আছে, সরি, এখানে একটা গাছ আছে যার গোড়াটা একদমই ভালো নয়, যার গোড়াটা একদমই ভালো নয়, এটা নড়বড়ে গোড়া। ঠিক আছে, এটা নড়বড়ে, হয়তো হাওয়া দিলেই উপড়ে যাবে, কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর আম ধরে। ঠিক আছে, এখানে খুব আম, এবার ছবি কী করে আঁকবো? ঠিক আছে, এরকমভাবে এঁকে দিলাম। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর আম ধরে। ঠিক আছে, তাহলে এবার কি করবে যে এর এই যে এইটার ওপর দিকের পোর্শনটাকে নেবে আর এইটার নিচের দিকের পোর্শনটাকে নেবে, দিয়ে কেমন হবে গাছটা? কেমন হবে গাছটা? গোড়া মজবুত নিয়ে নিল আর ওপরের দিকটাতে এইটা লাগিয়ে দিল। ঠিক আছে, তাহলে দেখো গোড়াটাও মজবুত হয়ে গেল আর ফলনটাও বেশি পেয়ে গেলাম। এবার এইটাকে বলা হচ্ছে স্টক আর এইটাকে বলা হচ্ছে সিয়ন, এটাকে বলা হচ্ছে সিয়ন। ঠিক আছে, তাহলে কে বেশি উন্নত? এই যে সিয়নটা বেশি উন্নত। কে বেশি উন্নত? সিয়নটা বেশি উন্নত। তাহলে এখানে কি অ্যান্সার হয়ে যাবে? এখানে হয়ে যাবে সিয়ন। হয়ে যাবে সিয়ন। চলো নেক্সট কোয়েশ্চেন। ওপারিনের মতে ড্যাশ থেকে আদিকোষের সৃষ্টি হয়েছিল। ওপারিনের মতে কোয়াসারভেট, তাই না? কোয়াসারভেট থেকে আদিকোষের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, হেলডেনের মতে হট ডাইলুট স্যুপ। আচ্ছা, বিপন্ন ও অতি বিপন্ন প্রজাতি জীব সহ অধিক জীববৈচিত্র্যযুক্ত চিহ্নিত অঞ্চলকে কি বলে? বায়োডাইভার্সিটি হটস্পট বলে। কি বলে? বায়োডাইভার্সিটি হটস্পট বলে। আচ্ছা, পারদ ঘটিত জল দূষণের ফলে কি রোগ ঘটে? পারদ ঘটিত জল দূষণের ফলে কি রোগ ঘটে? মিনামাটা। কি ঘটে? মিনামাটা ঘটে। আচ্ছা, যদি বলে যে সীসা, সীসার জন্য কি ঘটে? ডিসলেক্সিয়া ঘটে। কি ঘটে? ডিসলেক্সিয়া ঘটে। সীসার জন্য ডিসলেক্সিয়া ঘটে। ঠিক আছে, সীসার জন্য কি ঘটে? ডিসলেক্সিয়া ঘটে। ডিসলেক্সিয়া ঘটে। ঠিক আছে, আচ্ছা, যদি বলে যে ক্যাডমিয়ামের জন্য কি ঘটে? ক্যাডমিয়ামের জন্য কি ঘটে? ক্যাডমিয়ামের জন্য ঘটে তোমাদের ইটাই ইটাই। আচ্ছা, এই ডিসলেক্সিয়া রোগটা জানো কি বটে? ডিসলেক্সিয়া, তারে জামিন পর সিনেমাটা দেখেছো? তারে জামিন পর, তারে জামিন পরে যে ছোট বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটার একটা রোগ ছিল। ঠিক আছে, কি রোগ ছিল? যে ও এ কে চিনতে মানে অক্ষর চিনতে পারতো না, বিটাকে ডি বলতো, ডিটাকে বি বলতো, পি কে কিউ বলতো, কিউ কে আর বলতো, এরকম টাইপের ছিল আর কি, মানে অক্ষর চিনতে পারতো না। তো এই রোগটা কিসের জন্য হয়? সীসার জন্য হয়, ডিসলেক্সিয়া রোগ হয়। ঠিক আছে, তাহলে এখানে মিনামাটা। আচ্ছা, নিচের বাক্যগুলির সত্য ও মিথ্যা নিরূপণ করো যে কোনো 5টি। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। ট্রপিক চলন হচ্ছে বৃদ্ধিজনিত চলন। ট্রপিক চলন, ইয়েস, ট্রপিক চলন হচ্ছে এক ধরনের বৃদ্ধিজনিত চলন। কেন বৃদ্ধিজনিত চলন বলেছে? তার কারণ যখন ট্রপিক চলন ঘটে তখন কিন্তু ওর হাইট, উচ্চতা বা অন্য দিক থেকেও ওর শারীরিক ব্যাপারটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, তাই না? দিক নির্ণীত চলন বলা হয় ট্রপিক চলনকে। তো আলোর দিকে বৃদ্ধি পাক বা অভিকর্ষ দিকে বৃদ্ধি পাক, ও বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা হচ্ছে এক ধরনের বৃদ্ধিজনিত চলন। যদি তোমাকে বলে যে ন্যাস্টিক চলন কি এক ধরনের বৃদ্ধিজনিত চলন, তোমরা বলবে না, ন্যাস্টিক চলন হচ্ছে রসস্ফীতিজনিত চলন। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, মিওসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হয়। আচ্ছা, মিওসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, আচ্ছা মিওসিসে হয় কি?
2n যদি কোনো একটা কোষ নিই এবং এইটা যদি জনিত্রী অণু হয়, এখান থেকে 4টে n কোষ তৈরি হয়, তাই না? 4টে n কোষ তৈরি হয়। যদি আমি তোমাদের আরও ভালো করে বোঝানোর চেষ্টা করি, তাহলে মিওসিসে কি হয়, এরকম বড় একটা কোষ থাকে যাকে আমরা জনিত্রী কোষ বলবো, এবং এইটা থাকে 2n। এইখান থেকে প্রথমে কি হবে, একটা n কোষ তৈরি হবে, আবার এখান থেকে একটা n কোষ তৈরি হবে, মানে হচ্ছে এটা থাকে ডিপ্লয়েড কোষ। মিওসিস অলওয়েজ ডিপ্লয়েড কোষে হবে, এবং এই দুটো থাকবে হ্যাপ্লয়েড, ঠিক আছে? এবং এই এনটা আবার বিভক্ত হবে, দিয়ে আবার একটা দুটো করে এন কোষ তৈরি করবে, দুটো করে এন কোষ তৈরি করবে। এটা হলো মিওসিস, এটা হয়ে গেল মিওসিস, ঠিক আছে? এবার যদি আমি বলি মাইটোসিস, মাইটোসিসে কি হয়, একটা এন থাকে এবং এইটাই দুটো কোষে বিভক্ত হয়ে যায়, এটাই দুটো কোষে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে কি ডিপ্লয়েড কোষে মিওসিস হয় না? হ্যাঁ হয়, ডিপ্লয়েড কোষেও মিওসিস হয়, এটাও কিন্তু 2n হবে। এখানে কখনোই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে না। দেখো এইখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, 2n ছিল, এখানে n হয়ে গেছে, তাই না? তাহলে আগের কোয়েশ্চেনটাতে কি বলেছিল? আগের কোয়েশ্চেনটাতে বলেছিল মিওসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষে অর্ধেক হয়। হ্যাঁ, অবশ্যই হয়, জনিত্রী কোষে অর্ধেক ক্রোমোজোম সংখ্যা কোথায় হয়? মিওসিসে, অপত্য কোষে হয়, ঠিক আছে? এক খণ্ড ডিএনএতে অ্যাডিনিন ও গুয়ানিনের বেসের সংখ্যা সমান। আচ্ছা, ভালো করে বোঝো যে আমি একটু আগেই বললাম যে A ডবল বন্ড T আর G ট্রিপল বন্ড C, তাই না? তাহলে যতগুলো অ্যাডিনিন থাকবে ততগুলো থাইমিন থাকবে, এবং যতগুলো গুয়ানিন থাকবে ততগুলোই সাইটোসিন থাকবে। তার মানে এখানে বলেছে কি, যে অ্যাডিনিন আর গুয়ানিন এইটাকে বলেছে আর এইটাকে বলেছে, তাহলে এইটা তো কখনো সমান থাকতে পারে না। যতগুলো অ্যাডিনিন থাকবে ততগুলোই গুয়ানিন, এটা হবে না। যতগুলো অ্যাডিনিন আছে ততগুলো থাইমিন হতে পারে, যতগুলো গুয়ানিন ততগুলো সাইটোসিন হতে পারে, কিন্তু কখনো অ্যাডিনিন আর গুয়ানিন সমান হবে না। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ভুল অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হয় না। আচ্ছা, অবশ্যই তাই, সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় থাকে, তাহলে এই সেন্ট্রোজোমটা যখন নিষ্ক্রিয় থাকবে তখন স্নায়ুকোষটা আমাদের বিভাজিত হয় না। এমন যদি তোমাদের কোয়েশ্চেন আসে যে এমন আরেকটা কোষের উদাহরণ দাও যে কোষ বিভাজন হয় না, যে কোষের বিভাজন হয় না, তোমরা স্নায়ুকোষ বলতে পারো, আরবিসিও বলতে পারো, লিভার কোষও বলতে পারো। এবার তোমরা বলবে স্যার লিভার তো স্যার কেটে বাদ দিয়ে দিলেও আবার নতুনভাবে গ্রো হয়ে যায়। হ্যাঁ, লিভার যদি হালকা লিভার তুমি কেটে বাদ দিয়ে দাও, কিন্তু আবার লিভারটা গ্রো হয়ে যাবে, কিন্তু সেটা সবসময় না, যখন দরকার তখন হবে। এমনিতে লিভারের যে কোষগুলো থাকে তারা কিন্তু বিভাজন করে না, কিন্তু যদি দরকার পড়ে তবেই বিভাজন করে। যদি কোনো অপশন কোথাও না পায়, যদি লিভার কোষ থাকে তাহলে লিভারের টিক দিয়ে আসতে হবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? আচ্ছা, পৃথিবীর 34টি জীববৈচিত্র্য হটস্পটের মধ্যে 2টির অবস্থান ভারতে, না 2টি নয় 4টি, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল ভুল। পর্ণকাণ্ড লবণাম্ব উদ্ভিদে দেখা যায়, পর্ণকাণ্ড কখনো লবণাম্ব উদ্ভিদে দেখা যায় না। শ্বাসমূল লবণাম্ব উদ্ভিদে দেখা যায়, কিন্তু পর্ণকাণ্ড কোথায় দেখা যায়? পর্ণকাণ্ড দেখা যায় ফণী মনসা গাছে, তাই না? এটার ছবিটা আমি আনি নাই। আচ্ছা, এই তো এই যে ছবি, তাহলে এই যে এইটাকে বলা হয় ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড, ঠিক আছে? এই যে একটা ফণী মনসা যদি তোমাদের আঁকা হয়, তাহলে এই যে এই ব্যাপারটা, এই যে এই কাঁটা থাকে হালকা, তাহলে এইগুলো পাতা নয়, কিন্তু এইগুলো হচ্ছে কাণ্ড, এগুলো হচ্ছে কাণ্ড, তাই না? এগুলো হচ্ছে কাণ্ড, এগুলো হচ্ছে কাণ্ড। এই কাণ্ডটাই হচ্ছে আমাদের কি বলা হয়? পর্ণকাণ্ড বলা হয়। ফণী মনসার পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়ে যায়। তোমাকে যদি একটা মরুভূমিতে ছেড়ে দেওয়া হয় এবং তুমি কি করবে, নিজেকে কোনো কিছু একটা ঢাকা নিয়ে বা কোনো কিছু একটা ছায়াতে বসার জায়গা খুঁজবে, যাতে তোমার শরীর থেকে বেশি পরিমাণ ঘাম না বেরিয়ে যায়, তোমার শরীর থেকে বেশি পরিমাণ জল না বেরিয়ে যায়। কিন্তু তুমি যদি ছায়া না পাও তখন কি করবে? তোমার শরীর থেকে জল বেরিয়ে যাবে। তাহলে ওই যে ফণী মনসা গাছে যদি বড় বড় পাতা হতো, তাহলে কি হতো? বেশি বেশি করে বাষ্পমোচন হতো, আর যত বেশি বেশি করে বাষ্পমোচন হতো তত শরীর থেকে জল বেরিয়ে যেত। আর জল পাবে কোথায়? রেজিস্তানে, মানে ওই যে মরুভূমিতে কোথায় জল আছে, তাই না? বুঝতে পারলাম? ওই জন্য ওদের কি অভিযোজন হয়েছে, যে ওদের পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এবার কীভাবে জল বেরোবে? ঠিক বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, স্তম্ভ মিলাতে হবে, খুব সোজা জিনিস। অক্সিজেন কি করে? অক্সিজেন সব থেকে সুন্দর কাজটা করে, কি করে? বীজহীন ফল সৃষ্টি করে, বীজহীন ফল সৃষ্টি করে। বীজহীন ফল সৃষ্টি করার পদ্ধতির নাম কি? পার্থেনোকার্পি। কি করে? পার্থেনোকার্পি। যদি বলে অক্সিজেনের সাথে আর কোনো হরমোন করে, জিব্রেলিন করে, ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে এখানে বীজহীন ফল সৃষ্টি হয়ে যাবে অক্সিজেন 2.13। আচ্ছা, গ্রাহক সংবেদী নিউরন, স্নায়ুকেন্দ্র, চেষ্টীয় নিউরন, কারক, এটা কি? গ্রাহক থেকে সংবেদী নিউরন মানে হচ্ছে সংজ্ঞাবহ নিউরন, নিউরন থেকে আবার ওই সংজ্ঞাবহ নিউরন থেকে স্নায়ুকেন্দ্রতে যাবে, স্নায়ুকেন্দ্র থেকে আবার চেষ্টীয় নিউরন মানে হচ্ছে আজ্ঞাবহ নিউরন, দেন কারকে যাবে। এইটা হয়ে যাচ্ছে এক ধরনের প্রতিবর্ত চাপ। জেনারেলি এখানে যে স্নায়ুকেন্দ্র রয়েছে, এখানে আমাদের স্পাইনাল কর্ড থাকা দরকার ছিল, সুষুম্না কাণ্ড হওয়া দরকার ছিল, কিন্তু ঠিক আছে, চলো ব্যাপার নেই। 2.14। আচ্ছা, ডিডিটি মানে কি? ডিডিটি হচ্ছে এক ধরনের জীব বিবর্ধনকারী, এক ধরনের অভঙ্গুর দূষক। তার মানে এটা হয়ে যাবে 2.14
5 আগের ভিডিওতে আমি জীব বিবর্ধন বা জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশনটা খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম, আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। নেক্সট শাখা কলম। শাখা কলম কি হয়? শাখা কলম কোথায় হয়? গোলাপ গাছে হয়। কোথায় হয়? গোলাপ গাছে হয়। ঠিক আছে, শাখা কলম মানে হচ্ছে গোলাপের যে কোনো একটা শাখাকে কেটে আমাদের অক্সিজেনে ডুবিয়ে মাটিতে লাগিয়ে দিলে আবার নতুন করে গোলাপ গাছ তৈরি হয়ে যায়। দেখবে বাগানে বা বাড়িতে ছাদে অনেকজন লাগায়, তাই না? কম বেশি সবারই গোলাপের শখ থাকে, গোলাপ গাছে। সন্ধ্যা মালতী ফুলে, আচ্ছা সন্ধ্যা মালতী ফুল, সন্ধ্যা মালতী ফুল কি হবে? অসম্পূর্ণ প্রকটতা হবে, একদম সোজা জিনিস। 2.17 সন্ধ্যা মালতী ফুল হয়ে যাবে অসম্পূর্ণ প্রকটতা। আর কি কি হবে? স্ন্যাপড্রাগন হবে, আর কি হবে? জবা ফুল হবে, তাই না? এগুলো বলে দেবে। আচ্ছা রেটিয়া মিরাবিলিয়া, এটা কি? রেটিয়া মিরাবিলিয়া হচ্ছে রুই মাছের পটকা, তাহলে এটা হয়ে যাবে রুই মাছের পটকা 2.18। দেখো খুব ইজি করে দিলাম। আর একটা গ্রন্থির নাম কি? রেড গ্রন্থি, আর একটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে, বোঝাতে পেরেছি? চলো, কাণ্ডের অগ্রভাগ থেকে নিঃসৃত উদ্ভিদ হরমোনটির নাম লেখো। কাণ্ডের অগ্রভাগ থেকে নিঃসৃত উদ্ভিদ হরমোনটির নাম লেখো। অগ্রভাগে কোন উদ্ভিদ হরমোন থাকে? সেটা হচ্ছে অক্সিন। সেটা কোন হরমোন থাকে? সেটা হচ্ছে অক্সিন। ঠিক আছে, আচ্ছা বিশ্রদেশ শব্দটি বেছে লেখো। কর্নিয়া, সিলিয়ারি বডি, অ্যাকুয়াস হিউমার আর লেন্স। ভালো করে বোঝো, যদি এখানে একটা চোখের ছবি আঁকি তাহলে এটা হচ্ছে আমাদের লেন্স, এটা হচ্ছে আমাদের লেন্স। ঠিক আছে, এবার এই লেন্সের এই পাশের সামনে একটা এরকমভাবে পর্দা থাকে। ঠিক আছে, তাহলে এই পর্দাটা হচ্ছে আমাদের কর্নিয়া, এবং এই মিডিলে যে গ্যাপটা থাকে, এই মিডিলে গ্যাপে কে থাকে? অ্যাকুয়াস হিউমার থাকে। কে থাকে? অ্যাকুয়াস হিউমার। তারপরে এটা লেন্স, আর এইটা হচ্ছে আমাদের ভিট্রিয়াস হিউমার। এটা হচ্ছে আমাদের ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, তাহলে আমাদের যে চোখের 4খানা প্রতিসারক মাধ্যম, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার আর লেন্স, বা যদি আমি পরপর বলি কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স আর ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এইখানে দেখো কর্নিয়াটা একটা প্রতিসারক মাধ্যম, অ্যাকুয়াস হিউমারটা প্রতিসারী মাধ্যম, লেন্সটা প্রতিসারক মাধ্যম, কিন্তু সিলিয়ারি বডিটা প্রতিসারক মাধ্যম নয়, লেন্সকে ধরে থাকে, তাই না? তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মানব বিকাশের তৃতীয় দশার নাম লেখো। মানব বিকাশের তৃতীয় দশার নাম তোমরা আমাকে কোথায় জানাবে? কমেন্ট বক্সে জানাবে। মানব, এটা হয়ে গেল হোমওয়ার্ক। মানব বিকাশের তৃতীয় দশা, আমি নিচে দেখো ছবিও দিয়ে দিয়েছি, এটা তোমার দেখে হিন্টসও নিয়ে নাও এখানে। এটা তোমরা আমাকে বলবে, কিসে বলবে? কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার মধ্যে সাদৃশ্য খুঁজে বের করো। দেখো বর্ণান্ধতা হচ্ছে এক্স লিঙ্ক, বর্ণান্ধতা হচ্ছে এক্স লিঙ্ক, আর হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্ক। হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্ক। ঠিক আছে, হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্ক। আচ্ছা, তাহলে আর কি সাদৃশ্য রয়েছে? শুধু কি এই দুটো সাদৃশ্য আছে? বর্ণান্ধতা এক্স লিঙ্ক, হিমোফিলিয়া এক্স লিঙ্ক, এই দুটো না, দুটোই প্রচ্ছন্ন রোগ। আমাদের বর্ণান্ধতাও প্রচ্ছন্ন রোগ, আর আমাদের হিমোফিলিয়া হচ্ছে প্রচ্ছন্ন রোগ। এটাও তোমরা লিখতে পারো। নেক্সট, আচ্ছা ক্যাপিটাল ওয়াই, স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছের ফিনোটাইপ বৈশিষ্ট্য কি হবে? এর ফিনোটাইপ কি হবে? দেখো এইটা মানে হচ্ছে হলুদ, এটা মানে হচ্ছে হলুদ, আর এইটা মানে হচ্ছে কুঞ্চিত, এটা মনে হচ্ছে কুঞ্চিত। আচ্ছা, যদি এরকম থাকতো, যদি ধরো এরকম থাকতো যে এরকম থাকতো, তাহলে কি হতো? তাহলেও কিন্তু এটা হলুদ কুঞ্চিতই হতো, তাহলেও কিন্তু এটা হলুদ কুঞ্চিতই হতো। ঠিক আছে, বোঝাতে পারলাম? যদি এরকম থাকতো, যদি ধরো এরকম আছে, এরকম আছে, তাহলে কি হতো? তাহলে এটা হচ্ছে হলুদ গোলাকার, এটার কুঞ্চিত হতো না, এটা হচ্ছে হলুদ গোলাকার। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, চলো নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় বেছে নেওয়া আছে। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। গুড। ইওহিপ্পাস হচ্ছে ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ, আর বর্তমান ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস। বর্তমান ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস। আচ্ছা, এমফাইসেমা রোগে মানুষের কোন অঙ্গ আক্রান্ত হয়? এমফাইসেমা হচ্ছে ফুসফুসের রোগ। কিসের রোগ? ফুসফুস। কোন রোগে আক্রান্ত হচ্ছে? ফুসফুস। আচ্ছা, আমাদের দেশে কোন কোন রাজ্যে রেড পান্ডা প্রকল্প চালু করা হয়েছে? আচ্ছা, আমাদের দেশে দেখো, আমাদের রাজ্যেই বলে দেবে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, আচ্ছা আর কি বলবে? সিকিম বলে দেবে। আর কথা বলবে সিকিম। তাহলে পশ্চিমবঙ্গ আর সিকিম, এই দুটি রাজ্যে কিন্তু আমাদের রেড পান্ডা সংরক্ষণ করা হচ্ছে এখন। যদি বলে পশ্চিমবঙ্গের কোন জাতীয় পার্কে,
তখন তোমরা বলবে কোন জাতীয় উদ্যানে, তখন তোমরা বলবে যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। দেখো আমি একটা কথা বলে দিচ্ছি, যেমন এডিএইচ হরমোনটা 100 and 200% গুরুত্বপূর্ণ, সেরকম রেড পান্ডার সিঙ্গালীলা নামটাও কিন্তু 200 চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বারবার পরীক্ষাতে কোয়েশ্চেন আসে যে রেড পান্ডা সংরক্ষণ কোথায় করা হয়, বা তোমাদেরকে বলে দেবে এডিএইচ হরমোন আর এই রেড পান্ডা, এই দুটো কিন্তু কোয়েশ্চেনে তোমরা পাবেই। বোঝাতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন হয়ে গেছে, সমস্ত তোমাদের শর্টগুলোকে প্র্যাকটিস করে দিয়েছি, নেক্সট কোয়েশ্চেন আর নেই। চলো আজকের ভিডিও কিন্তু এইটুকুই ছিল। আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, অনেক কিছু ইনফরমেশন পেয়েছো এখান থেকে। আমারও গলা শুকিয়ে চলে এসেছে, আশা করছি তোমাদেরও অনেকটা সহজ হয়ে গেছে। আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার ধরেছি, যখন সমস্ত কিছু শেষ করবো, দেখো এবিটিএ টেস্ট পেপার আমার কাছেই আছে। আমিও কিন্তু রাত জেগে তোমাদের এগুলো সলিউশন করতে বসেছি, অ্যান্ড তোমাদেরও কিন্তু এই সলিউশনগুলোকে দেখে যদি কোথাও অসুবিধা হয় আমাকে জানাতে হবে, কমেন্ট বক্সে জানাবে। আর কি করবে, এই গোটা বইগুলোকে সলভ করে নেবে। দেখো তোমাদের এখন হাতে সময় খুবই কম, তাই না? তোমাদেরকে এখন যদি কিছু বলি, তোমরা স্যার কি বলছেন, আমরা রাত দিন পড়ছি তবুও কিছু করতে পারছি না, এরকম নয়। দেখো সমস্ত কিছু পড়ার মতো না পড়তে হবে, এমন নয় যে তুমি সারা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা বইটাকে খুলে বসে পড়লে, কিন্তু যখন তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে অবাক ক, তখন তুমি ABCD বলছো, এটা তো হবে না। মানে তোমাকে কি করতে হবে, পড়াটাকে পড়ার মতো পড়তে হবে, তাই না? পড়াটাকে পড়ার মতো পড়তে হবে, একদম যে জিনিসটা দরকার রেলিভেন্ট পড়তে হবে। 10টা বই খুলে পড়ছো, সবাই ভাবছে দেখে যে দারুণ পড়ছে, আমার ছেলে দারুণ পড়ছে, আমার মেয়ে দারুণ পড়ছে, আমার বন্ধু আমার বান্ধব দারুণ পড়ছে, ওই পড়াটা পড়ে কোনো লাভ নেই। যেটুকু পড়বে একদম রেলিভেন্ট পড়বে, কম সময় পড়ো কিন্তু একদম পাক্কা পড়ো। ঘড়ি ধরে 1 ঘন্টা পড়ো, কিন্তু 1 ঘন্টার মধ্যে না খুব সুন্দর পড়ো। আর তোমাদের এখন 1 ঘন্টার পরে কাজ হবে না, কারণ তোমাদের হাতে আর মাত্র 2 মাস সময়, এই 2 মাসও নেই মনে হয় আর। এই 2 মাসের মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট রিভিশন করতে হবে, টেস্ট পেপার সলিউশন করতে হবে। দেখো আমি বেশি জ্ঞান তোমাদেরকে দেবো না, আমি জাস্ট তোমাদেরকে এটুকু বলবো যে এই বইটাকে সলভ করো, আর তার সাথে সাথে তোমরা যদি অন্য কোনো টেস্ট পেপার সলভ করছো সেটাকেও সলভ করতে পারো। এবিটিআই করতে হবে এমন কোনো মানে নেই। তোমাদের মতে যে বইটা সবথেকে ভালো, তোমরা যে বইটা করতে চাও সেই বইটাই করো। তোমরা কমেন্টে জানাতেও পারো যে স্যার এই বইটা করান, এই পাতাটা করান, এটুকু বলে দিতেও পারো, আমি তাও নিয়ে চলে আসবো। কিন্তু তোমাদেরকে কী করতে হবে বলো তো, ভালো করে পড়তে হবে। আর কি করতে হবে, রেলিভেন্ট পড়তে হবে। এমন নয় যে বিশাল অনেক কিছু পড়ে নাও, সেগুলো কোয়েশ্চেনে এলোই না। যেটুকু পড়তে হবে যাতে এক্সামের সাপেক্ষে সেইগুলো রেলিভেন্ট হয়, মানে সেইগুলো যেন পরীক্ষাতে আসার মতো কমনযোগ্য কোয়েশ্চেন হয়, ঠিক আছে? আমি দেখবে ভিডিওর সময় বলে দিই যে এই কোয়েশ্চেনটা আসার চান্সেস খুব বেশি, এই কোয়েশ্চেনটা আসার চান্সেস আছে, এটা নেই, এরকমভাবে বলে দিই, ঠিক আছে? বোঝাতে পারলাম? চলো, আর 2 মাস সময়, এই 2 মাস তোমরা কী করবে, খুব ভালো করে মন দিয়ে পড়বে, আর প্রত্যেকটা সাবজেক্টকে তোমরা সময় দেবে। এমন নয় যে শুধু জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক এগুলোকে সময় দেবে, ইংলিশ, বাংলা, ভূগোল, ইতিহাস এগুলোকেও তোমরা কিন্তু সময় দেবে। চলো বেশি আর বকবক করছি না, ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে শেয়ার করে দেবে, আর বন্ধুদের সাথে ভিডিওটাকেও শেয়ার করে দেবে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ যেন রিভিশন করো, সুস্থ থাকো, টাটা।